কাকুটাকে দেখালেন, ওই কাকুটা যেটা বলছিলেন আমার মনে হলো আপনাদের ভিডিওতে যা দেখে তাতে করে মনে হলো মৃগী রোগের পেশেন্ট। কারণ সুস্থ মানসিকতা হলে মানে উনি যেভাবে জোর দিয়ে কথা বলছিলেন তাতে করে আমার ভয় লাগছিল যে লোকটা অজ্ঞান না হয়ে যাবে। তিনবার বলেছে আমরা মরি নাই বলেছে। এরকম অনেক মানুষ থাকে বিভিন্ন সময়ে যারা টিকটক করে এসব করে তারা একটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে ভাইরাল হতে মানে কিছু একটা বললে পরে তাকে দেখাবে, না বললে আপনারা দেখাতেন না, বলেছে বলেই দেখাচ্ছি। সে করুক না করুক সে তো অনেক পরের ব্যাপার, 350 কিলোমিটার দূর বাস্তবের সাথে। কিন্তু হচ্ছে যে এখন দিদি একটু আগে বলছিলেন যে কলকাতার বিএনপি নেতাদের পাওয়া যাচ্ছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের বর্ডারটা পার করে সে কলকাতায় ঢুকছে, সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের উনি কোনো দোষ দেখছেন না। যে কেন্দ্র এজেন্সি বিএসএফ সেখানে তার কোনো অপরাধ নেই, সে আটকাতে অক্ষম, তারপরে কলকাতায় ঢুকছে সেখান থেকে পুলিশ ধরছে। কিন্তু সেই জায়গাটায় বিএসএফ অক্ষম, সেই জায়গাটা দিদি না বলে ডিরেক্টলি কলকাতা এবং পশ্চিমবঙ্গ সরকার উনি দোষ দেখলেন। আর কলকাতা যেহেতু একটা বাংলার এবং সারা ভারতবর্ষের মধ্যে জানেন যে আমাদের কলকাতা একটা ফেমাস জায়গা, সেখানে বাংলাদেশেরও বলতে পারেন যে আমাদের কলকাতা না আসলে তাদের চলে না। অর্থাৎ সেই জায়গা থেকে তাদের কলকাতার কথাটাই মনে পড়বে স্বাভাবিকভাবে। কিন্তু হাস্যকর কথা যেগুলো দখল করবে এগুলো স্বপ্নতেও হয়তো বাংলাদেশের মানুষের ভাবা উচিত নয়। তবে এটাও ঠিক যে সমস্ত বাংলাদেশের যারা মুসলমান রয়েছে তারা সকলেই এই জিনিসটা ভাবছে না। একটা উগ্র মানসিকতার মুসলমান যারা রয়েছে তারাই এই কথাটা ভাবছে, কট্টরপন্থী যারা শুধুমাত্র তারাই এই কথাটা ভাবছে এবং তারাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় এই সমস্ত কথা বলে একটা বিশৃঙ্খলা বা একটা শান্তির পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে। রাজবাবু, আমি আসবো আপনারও আবার কাছে। তবে কিশোরা, এই যে একটা পরিস্থিতি, চিন্ময় কৃষ্ণ প্রভুকে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে, এই পরিস্থিতিতে গতকাল আমরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক দেখলাম বাংলাদেশের মাটিতে, এবং সেই বৈঠক থেকে কি বেরিয়ে এলো? দেখো, বৈঠক হলো বিক্রম মিস্ত্রি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একদিকে যখন বিএনপি নেতা বলছেন যে সমস্ত কিছু দখল করে নেবো ইত্যাদি, রাহুল রিজভির বাইটটাও আমরা শোনাবো, কিন্তু ভারতের তরফে কতটা ম্যাচিওর্ড স্টেটমেন্ট দেওয়া হলো। ভারতের তরফ থেকে বিক্রম মিস্ত্রি গেলেন, বৈঠক করলেন, বৈঠকে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বললেন যে আমরা একটা পজিটিভ রিলেশনশিপ চাই, আমরা একটা গঠনমূলক সম্পর্ক চাই, কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আমরা চিন্তিত, এই কথা বললেন। তো আমরা প্রথমে একবার শোনাই বিএনপি নেতা কি বলছেন, তারপর আমরা বিক্রম, যাতে কম্পারিজনটা প্রয়োজন আছে। বেশ, শুনি বিএনপি নেতা কি বলছেন। রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব, এটা তো আমাদের ন্যায্য পাওনা। আমরা শোনালাম বিএনপি নেতা তিনি কি বলছেন। তিনি কিন্তু একেবারে ডাইরেক্ট অ্যাটাক করছেন রিপাবলিক বাংলা, কারণ রিপাবলিক বাংলা তাদের চক্ষুশূল হবে নাই বা কেন, কারণ প্রথম দিন থেকে আমরা তো একেবারে দেখিয়ে গিয়েছি কি হচ্ছে বাংলাদেশে, সেই ছবিটা লাগাতার আমরা তুলে ধরেছি, সে কারণেই চক্ষুশূল। কিন্তু এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে একেবারে বাংলাদেশের মাটিতে গিয়ে ভারতের হয়ে ভারতের যে করা অবস্থান, দিল্লির পক্ষ থেকে যে করা বার্তা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, এই সমস্ত কিছুর বিষয়ে ভারত কি ভাবছে, দিল্লি কি ভাবছে, সেটা নিয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কার্যত করা বার্তা ভারতের। শুনুন। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties, a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. আমি একটা প্রশ্ন করি শতরূপদীকে। শতরূপদী, অনেকে বলছেন যে আরো কড়াভাবে কোনো বার্তা এলো না কেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর নাম এলো না কেন, কেন বলা হলো না যে হিন্দু শব্দটা ব্যবহার করা হলো না কেন, ইত্যাদি সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন জায়গায় চলছে। মানে স্টেটমেন্টটা স্ট্রং, কিন্তু আরো স্ট্রং মানুষ এক্সপেক্ট করছেন, ভারতের মানুষ, কারণ এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। মানুষ তো এক্সপেক্ট করতেই পারে, এক্সপেকটেশনের ওপর কোনো ট্যাক্স পড়ে না, কিন্তু যিনি গেছেন উনি আইএফএস অফিসার এবং একটা স্পেসিফিক ট্রেনিং নিয়ে যায় কি ভাষায় কোন দেশের সঙ্গে কথা বলতে হয় বেসড অন দ্য লেগেসি। আমাদের লেগেসি, আমাদের স্বভাব
এবং অন্য যে দেশের সঙ্গে কথা বলছে সেই স্বভাব। তো সেই জন্য আমার পক্ষে কূটনীতিবিদ মানে ফরেন সেক্রেটারির কথার ওপর কথা বলা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। আমি দুটো জিনিস একটু পয়েন্ট আউট করতে চাই। রাজু ন্যাচারালি বলবে যে কেন মুখ্যমন্ত্রীকে দোষ দিচ্ছি, কেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে দোষ দিচ্ছি না। আমি এই মুহূর্তে দোষ কাউকে দিচ্ছি না। আমি বলছি পশ্চিমবঙ্গের মানুষের একটু চিন্তা করা দরকার, এখানে তারা ঢুকছে কি করে এবং থাকছে কি করে পরের পর। কেন? তার কারণ মুখ্যমন্ত্রী বেসিক ফেন্সিং এর জায়গাটুকু দিতে রাজি নয়। একটা সেন্ট্রাল গভর্নমেন্টেরকে যে ফেন্সিং করতে হবে সেইটুকু দিতে রাজি নয়। আরেকটা বলে দিই, এখানে তৃণমূল নেতারা ওপেন স্টেজ থেকে মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এসপ্লেনেড থেকে জিজ্ঞেস করতে হলো যে ভাই তোমাদের এমন কি মেশিনারি আছে যে তোমার নেতা ওপেন স্টেজ থেকে বলছে যাদের যাদের আধার কার্ড হবে না, যাদের যাদের পাসপোর্ট হবে না, যারা ওভার থেকে এসছো আমায় যোগাযোগ করবে, করে দেবো। স্বরাষ্ট্রমন্ত্রী আমি বলছি আরো রিসেন্টলি যেখানে ববি হাকিম ওপেনলি বলতে পারে যে আমি অমুক জায়গাটা পাকিস্তান বানিয়ে দিয়েছি, সিদ্দিকুল্লাহ মানে এই ঘটনা ঘটার পর বাংলাদেশ শুরু মানে এই লেটেস্ট রেভলিউশনটা শুরু হবার পর পর্যন্ত ওপেনলি রানী রাসমণি থেকে বলেছে যে উনি একেবারে এগ্রি করেন মোহাম্মদ ইউনুস যা করেছেন এবং মোহাম্মদ ইউনুসের সাপোর্টের কথা বলেছে। আজকে ললিপপ খেতে খেতে তো কই মুখ্যমন্ত্রী বললেন না আমরা ললিপপ আমি না হয় খেলাম না, আর একটা কথা মধুকল্পিত এটা একটু খুব বলা দরকার যে কেন আমি জানি না রাজু যথেষ্ট শিক্ষিত বা আমি জানি না কতটা শিক্ষিত, কেন কলকাতা, যেটা আমি প্রশ্ন তুললাম যে কলকাতা কিন্তু হিস্টোরিক্যালি ইয়েস বিখ্যাত জায়গা, কিন্তু হিস্টোরিক্যালি আমি দুটো ইনসিডেন্ট বলছি। সুরাবার্দি যখন ডাইরেক্ট অ্যাকশন ডে ডেকেছিল তখন সোজা কলকাতার ওপর ডাইরেক্ট অ্যাকশন ডে ডেকেছিল। জিন্নাকে যখন পার্টিশন নিয়ে কথা হচ্ছিল তখন বলেছিল কলকাতা ছাড়া বেঙ্গল আমি নেব না, কলকাতা এতটাই ইম্পর্টেন্ট। এগুলো কি কানে বাজছে না? কেন বাংলাদেশ এখনো কলকাতা করে যাচ্ছে? কি চাইছে তারা? আমরা কয়েকটা ছবি পেয়েছি, আমরা বাংলাদেশ থেকে এই মুহূর্তে শুরু হয়ে গেছে সেনা অ্যাকশন, সেই ছবি ডান দিকে চলছে ফেসবুকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনা থেকে সরাসরি ছবি উঠে আসছে বলে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো আসছে, উড়ে আসবে বা এই হ্যাঁ আমি কি বলবো, এই যে রওনা দিয়ে দিয়েছেন তারা, এরা আসছে ইয়ে পার করে আসছে বাংলাদেশ থেকে, দাদু এরা সেনাবাহিনীর সদস্যরা আসছেন কলকাতার দিকে। আর বেশি সময় নেই আমাদের কাছে। এই যে রকেট, একবারে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি, রকেট এবং রকেটের উপরেই আছে, রকেটের উপরে বসে আছে। ওরা এরকম ভাবে আছে। আমরা সাধারণত দেখেছি যে রকেটের ভেতরে যুদ্ধ বিমানের ভেতরে থাকে, যুদ্ধবিমানের ভেতরে থাকেন, রকেট আলাদা আসে। এই যে এটা অ্যাটাক হেলিকপ্টার, এটা অ্যাটাক হেলিকপ্টার। না এটা শতরূপাদি, এটা খুব সুন্দর না, এটা কিন্তু ভয়ঙ্কর। আমাদের দিকে এগিয়ে আসছে, ভয় লাগছে না? ভয় পাচ্ছেন না আপনারা? মানে আমি বুঝতে পারছি না বাংলাদেশের এমন একটা স্টেটমেন্ট যেটা মানে আমি একটা ভাবতে অবাক লাগছে কি শোনায়, বাংলাদেশের এমন একটা স্টেটমেন্ট যেটা রাজুদা আর শতরূপাদি দুজনেই একসাথে হাসছে, দুজনে মানে এই দুটো ভিন্ন রাজনৈতিক দলকে এই দাদুর মুখের এক্সপ্রেশনটা দেখো মধুকল্পিতা, বড্ড স্ট্রং। তিনি কিন্তু একটা বড় কিছু বিষয় করে বলবেন না। আমি সেটা বলছি, তার আগে দিদি একটা কথা বলছিলেন শত্রুপাতি, যে এখানে কোনো নেতা বা কোনো মন্ত্রী বলছে যে আধার কার্ড এ সমস্ত করে দেয়। তো আধার কার্ডের ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের, ভোটার কার্ডের ডিপার্টমেন্ট কেন্দ্র সরকার, প্যান কার্ড, পাসপোর্ট কেন্দ্র সরকার, সবগুলো যদি কাউকে কোনো রকম অবৈধ কাগজ কেউ বাংলায় বা অন্য কোথাও দিয়ে থাকে তার কেন্দ্র সরকারের, তারা ভেরিফাই না করে কিভাবে তারা ইস্যু করছে? আর সেটা রাজ্যের উপরে ছাড়ছে, যেখানকার নেতারা করছে তারা ভেরিফাই না করে কেন করছে? যা কিছু করে পুলিশ ভেরিফিকেশন করবে। রাজুদা, আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা ঘটনা নিয়ে দুবার বক্তব্য রেখেছেন, কিন্তু আরো স্ট্রংলি কোন প্রোটেস্ট মার্চ কি করবেন? আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সিএ নিয়ে ক্যা ছিছি করে বিভিন্ন ইয়ে করেছেন। এখানে আমরা বিজেপি নেতাদের, বিজেপি নেত্রীদের বাংলার বুকে বিভিন্ন জায়গায় বলতে শুনতে পাচ্ছি, কিন্তু কেন্দ্রের আমাদের অমিত শাহ এবং মাননীয় নরেন্দ্র মোদী সাহেব এবং অমিত শাহ সাহেবকে বলতে শুনতে পাচ্ছি না একবারও যে বাংলাদেশ নিয়ে তারা কি কি স্টেপ নিয়েছে। তাদের মুখে কুলুপ, তারা কোনো শব্দটি ব্যবহার করছে না। আর শুধুমাত্র এখানে এসে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা বাংলায় বিভিন্ন জায়গায় 2-10টা করে লোক জড়ো করে ভণ্ডামো করছে। আসলে কোনো ব্যবস্থা তারা নিচ্ছে না। না, আসলে কোনো ব্যবস্থা তারা নিচ্ছে না। তারা হিন্দুদের জন্য, সুরক্ষার জন্য, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয়
প্রতিরক্ষা মন্ত্রী যখন সময় হবে তখন তারা ডেফিনেটলি স্টেটমেন্ট দেবে। কারণ এই ইন্টারন্যাশনাল ক্রাইসিসে জেনারেলি ওপর থেকে স্টেটমেন্ট আসে না, চেষ্টা করা হয় আগে ডিপ্লোম্যাটিক লেভেলে, সেক্রেটারি লেভেলে কথা বলতে, তারপরে এই জিনিসটাকে আরো এসকেলেট করা হবে। তো সেই জন্য এরকমভাবে ডিমান্ড করলে তো চলবে না।